আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাই ডিয়ার ফ্রেন্ড, আজ আমরা 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 1 ও 2 নিয়ে আলোচনা করব। মাই ডিয়ার ফ্রেন্ড, ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রাখুন। নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 1-এ। আমরা এভাবে লিখব: হিসাব বিজ্ঞান এসএসসি 2021 অধ্যায় 2 লেনদেন অ্যাসাইনমেন্ট 1। আমাদের যে একটা কভার পেজ থাকবে সেই কভার পেজে এখানে অ্যাসাইনমেন্টের শিরোনামে আমরা লিখব ব্যবসায়িক লেনদেন পরিচিতি, বিষয় কোড ও বিষয়ের নাম। এখানে বিষয় কোডটা আমরা দিয়ে দিব। হিসাব বিজ্ঞানের বিষয় কোড হচ্ছে 146, আমরা এখানে 146 লিখব। আর আমাদের বিষয়ের নাম হচ্ছে অ্যাকাউন্টিং, আমরা এখানে অ্যাকাউন্টিং লিখব। শিক্ষা বোর্ড, যাদের যে শিক্ষা বোর্ড তারা সেটা লিখবা। যারা ঢাকাতে আছো তারা ঢাকা শিক্ষা বোর্ড ঢাকা লিখবা। যারা কুমিল্লা আছো তারা শিক্ষা বোর্ড কুমিল্লা লিখবা। চিটাগং থাকলে শিক্ষা বোর্ড চিটাগং আমরা এইভাবে লিখে দিব। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার, এখানে শিক্ষার্থীদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা স্কুল থেকে দেওয়া হয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে লিখব। শিক্ষার্থীদের নাম আমরা এখানে লিখব। শিক্ষার্থীর পিতার নাম লিখব, মাতার নাম লিখব। এভাবে আমরা ফিল আপ করে তারপরে অ্যাসাইনমেন্টটা জমা দিব। এখন আমরা একটু উদ্দীপকটা পড়ে নেই। এখানে উদ্দীপকে দেওয়া আছে, সাদাপ এন্টারপ্রাইজের মালিকের নিকট হতে 2020 সালের জুন মাসে জনাব সাদাপের নিকট হতে নিম্নোক্ত ঘটনা সমূহ জানা যায়। জুনের 1, মালিক নগদ 20,000 টাকা ও 35,000 টাকার আসবাবপত্র বিনিয়োগ করেন। জুনের 9 তারিখ ভাড়া পরিশোধ 8,000 টাকা। জুনের 13, মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রি করে নিজের ব্যবহারের জন্য 30,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনল। জুনের 20 তারিখ রাফিদ অ্যান্ড সন্সের কাছ থেকে ধারে ক্রয় 7,000 টাকা। জুনের 23 তারিখ পাওনাদারকে পরিশোধ 7,000 টাকা। জুনের 26 তারিখ 4,000 টাকার পণ্য বিক্রয়ের চুক্তি সম্পাদন করা হলো। জুনের 30 তারিখ 18,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো। মাই ডিয়ার ফ্রেন্ড, এটা ছিল আমাদের উদ্দীপক। নির্দেশকটা আমরা একটু দেখে নেই। এখানে কি কি প্রশ্নের অ্যান্সার আমাদের করতে হবে সেটা এখানে লেখা আছে। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য। খ নম্বর প্রশ্ন সকল ঘটনা লেনদেন তা কারণসহ ব্যাখ্যা। গ নম্বর প্রশ্ন হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব। ঘ নম্বর প্রশ্ন জুন 20 তারিখের লেনদেনের একটি চালান প্রস্তুত করো। মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের অ্যাসাইনমেন্ট 1-এ এই ছিল আমাদের সহায়ক তথ্য এবং প্রশ্ন। এবার আমরা ক নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। ক নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য। আমরা এখন লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা জানি যে প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটা ঘটনা লেনদেন নয়। লেনদেনের ধারণাটিকে বিশ্লেষণ করলে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। 1 নম্বরে হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। যেমন ব্যবসায়ের কর্মচারীর মৃত্যু একটি ক্ষতি যা অর্থ দ্বারা পরিমাপ করা যায় না, তাই ইহা লেনদেন নয়। কিন্তু আগুনে পণ্য পুড়ে যাওয়ায় 50,000 টাকা ক্ষতি হলো, এটা একটি লেনদেন, যেহেতু এটা দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। 2 নম্বরে আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো ঘটনা দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তবেই সেটাকে আমরা লেনদেন বলবো। যেমন 1,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি চেয়ার ক্রয় করা হলো, এতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তাই ইহা একটি লেনদেন। যদি 2,000 টাকার পণ্যের ফরমায়েশ দেওয়া হতো তাহলে এটা দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হতো না, তাই ইহা লেনদেনও হবে না। তাহলে আমরা বুঝলাম অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন। 3 নম্বরে হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা, প্রতিটি লেনদেনেরই দুটি পক্ষ থাকবে। যেমন ভাড়া পরিশোধ 8,000 টাকা, এখানে একটি পক্ষ হলো ভাড়া হিসাব, যেমন ব্যয়, ভাড়াটা হচ্ছে একটা ব্যয়,
অপরপক্ষ হলো নগদান হিসাব, নগদান হিসাবটা হচ্ছে সম্পদ হিসাব। তাহলে আমরা দুইটা পক্ষ পেয়ে গেলাম, একটা ব্যয় আর একটা সম্পদ। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র লেনদেনের আরেকটা বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, অর্থাৎ একটি লেনদেন আরেকটি লেনদেন হতে আলাদা। যেমন 5,000 টাকার পণ্য বিক্রি করে 5 দিন পর টাকা পাওয়া গেল, এখানে ধারে বিক্রয় একটি লেনদেন, আবার 5 দিন পরে টাকা প্রাপ্তি এটা আরেকটা লেনদেন। তাহলে বোঝা গেল একটা লেনদেন আরেকটা লেনদেন থেকে কি আলাদা, এটাকেই বলছে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। দৃশ্যমানতা দৃশ্যমানতা লেনদেনের দৃশ্যমান অদৃশ্যমান উভয়ই হতে পারে। যেমন আসবাবপত্র ক্রয়, এটা হচ্ছে একটা দৃশ্যমান লেনদেন, আবার আসবাবপত্রের অবচয় এটা অদৃশ্যমান লেনদেন, কারণ অবচয়টা দেখা যায় না। ঐতিহাসিক ঘটনা, যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলে। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, এগুলোকে ঐতিহাসিক ঘটনা বলে। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা ক নম্বরের আনসারটা বুঝতে পারলাম। এবার আমরা একটু খ নম্বরের আনসারটা করব। খ নম্বরের আনসারটা করার পূর্বে আমরা একটু প্রশ্নটা দেখে নেই আবার। এখানে খ নম্বর প্রশ্নে দেওয়া আছে সকল ঘটনা লেনদেন তা কারণ সহ ব্যাখ্যা করো। এবার আমরা একটু উদ্দীপকটা পড়ে নেই। উদ্দীপকে এখানে লেখা আছে মালিক নগদ 20,000 টাকা ও 35,000 টাকা আসবাবপত্র বিনিয়োগ করেন। জুনের 9 তারিখে দেওয়া আছে ভাড়া পরিশোধ 8,000 টাকা। জুনের 13 তারিখ মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রি করে নিজের ব্যবহারের জন্য 30,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনল। জুনের 20 তারিখ রাফিদ অ্যান্ড সন্সের কাছ থেকে ধারে ক্রয় 7,000 টাকা। জুনের 23 পাওনাদারকে পরিশোধ 7,000। জুনের 26 4,000 টাকার পণ্য বিক্রয়ের চুক্তি সম্পাদন করা হলো। জুনের 30 18,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো। এবার আমরা দেখি এই ঘটনাগুলো থেকে যেগুলা লেনদেন সেগুলোর কারণ সহ আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আচ্ছা, আমরা এভাবে একটা ছক এঁকে নিব। তারিখ, লেনদেন কিনা, কারণ। তারিখ প্রথমে হচ্ছে 2020 জুনের 1 তারিখ। জুনের 1 তারিখে কি বলা ছিল? মালিক নগদে 20,000 টাকা ও 35,000 টাকার আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করলো। তাহলে এটা কি? এটা একটা লেনদেন। যেহেতু মালিক নগদ ও আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করায় কি হয়েছে? সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এ বৃদ্ধি ই বৃদ্ধি। জুনের 9 তারিখে এখানে বলা আছে ভাড়া পরিশোধ 8,000 টাকা। তাহলে ভাড়া পরিশোধ করলে এটা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, সুতরাং এটা লেনদেন। যেহেতু ভাড়া পরিশোধ করায় ব্যয় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস, সুতরাং এ হ্রাস ই হ্রাস। জুনের 13 তারিখে মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রি করে নিজ ব্যবহারের জন্য 30,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনল। এখন ব্যক্তিগত সম্পদ দিয়ে যদি ল্যাপটপ কিনে সেটা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে না, সুতরাং এটা লেনদেন নয়। আমরা এখানে লিখব যেহেতু মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রি করে নিজে ব্যবহারের জন্য ল্যাপটপ ক্রয় করেন, তাই এটা ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় না, তাই এটা লেনদেন নয়। জুনের 20 তারিখে রাফিদ অ্যান্ড সন্সের নিকট থেকে ধারে ক্রয় 7,000 টাকা। তাহলে এটা লেনদেন হবে, যেহেতু রাফিদ অ্যান্ড সন্সের নিকট ধারে ক্রয় করা ব্যয় বৃদ্ধি পেয়েছে, আবার দায়ও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এল বৃদ্ধি ই হ্রাস। এবার জুনের 23 তারিখ পাওনাদারকে পরিশোধ 7,000 টাকা। তাহলে এটা একটা লেনদেন। পাওনাদারকে পরিশোধ করায় এ হ্রাস এল হ্রাস, অর্থাৎ পরিশোধ করতে নগদ টাকা খরচ হয়েছে, জন্য সম্পদ হ্রাস পেয়েছে, আবার এলও মানে যে দায়টা ছিল সেই দায়টাও হ্রাস পেয়েছে। জুনের 26 তারিখ 4,000 টাকা পণ্য বিক্রয়ের চুক্তি সম্পাদন করা হলো। এই চুক্তি সম্পাদন করলে এটা লেনদেন হয় না, সুতরাং এটা দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে না। তাই পণ্য বিক্রয়ের চুক্তি সম্পাদন করায় ব্যবসার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, তাই এটা লেনদেন নয়। এবার জুনের 30 তারিখ। জুনের 30 তারিখে বলছে 18,000 টাকা বেতনের ম্যানেজার নিয়োগ করা হলো। এখন ম্যানেজার নিয়োগ করলে বেতন দেওয়া হয় নাই, সুতরাং এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নাই, তাই এটাও লেনদেন নয়। এতক্ষণ আমরা খ নম্বর প্রশ্নটা দেখলাম। এবার গ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। গ নম্বরে দেওয়া আছে হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব। আমরা এখন হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব নিয়ে আলোচনা করব। লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখানো হলো। আমরা এখানে একটা ছক আঁকবো, এরকম একটা ছক তোমরা এঁকে নিবা। এখানে লিখবা তারিখ, উদ্বৃত্ত, সম্পদ। সম্পদের মধ্যে আমরা লিখছি নগদ এবং আসবাবপত্র সমান চিহ্ন, তারপরে দায়, দায়ের ভিতর আছে পাওনাদার আর মালিকানা সত্ত্ব, তারপরে মন্তব্য। জুনের 1 তারিখ। জুনের 1 তারিখে বলছি কি? জুনের 1 তারিখে এখানে বলা হয়েছে মালিক নগদে 20,000 টাকা, তাহলে আমার নগদের ঘরে 20,000, তারপরে আসবাবপত্র
35,000, আমরা আসবাবপত্রের ঘরে লিখলাম 35,000। এখন 20,000 আর 35,000 যোগ করলে হয় 55,000 টাকা। এটা আমরা মালিকানা সত্ত্বের ঘরে 55,000 টাকা লিখে দিলাম। তাহলে এখানে আমরা কি লিখবো? মূলধন আনয়ন, এটা আমরা এখানে লিখতে পারি। তারপরে জুনের 9 তারিখ, জুনের 9 তারিখে এখানে দেওয়া আছে কি? জুনের 9 তারিখে দেওয়া আছে ভাড়া পরিশোধ 8,000 টাকা। তাহলে 8,000 টাকা বিয়োগ করলে আমাদের উদ্বৃত্ত থাকবে কত? 12,000 টাকা। আর এখান থেকে মালিকানা সত্ত্ব থেকেও 8,000 টাকা বিয়োগ হবে। বিয়োগ যেগুলো আমরা করব সেগুলো আমরা একটু ব্র্যাকেট দিয়ে নিব, তাহলে বোঝা যাবে যে এগুলো বিয়োগ। এখন আমরা 20,000 থেকে 8,000 বিয়োগ করলে এখানে হবে 12,000 টাকা উদ্বৃত্ত, আর এই আসবাবপত্র 35,000, আর এখানে 55,000 থেকে 8,000 বিয়োগ করলে হয় 47,000 টাকা। আমরা এখানে মন্তব্যর ঘরে ভাড়া হিসাব লিখে দিলাম। তারপরে জুনের 20 তারিখ, জুনের 20 তারিখে রাফিদ অ্যান্ড সন্সের নিকট থেকে ধারে ক্রয়। আচ্ছা, ধারে ক্রয় করা হলে এখানে এক হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে আর পাওনাদার বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে কত টাকা? 7,000 টাকা। এখান থেকে 7,000 বাড়ায় দিলাম আর মালিকানা সত্ত্ব থেকে 7,000 টাকা কমায় দিলাম। আমরা মন্তব্যের ঘরে লিখলাম ক্রয় হিসাব। এবার আমরা একটু বিয়োগ করি। বিয়োগ করলে এখানে হবে 40,000 আর এখানে 7,000, এটা 35,000, এটা 12,000। এবার জুনের 23 তারিখ, জুনের 23 তারিখে পাওনাদারকে পরিশোধ 7,000 টাকা। এখন পাওনাদারকে পরিশোধ করলে নগদ টাকা কমে যাবে, তাহলে এটা বিয়োগ করে দিলে এখানে হবে 5,000, এটা হবে 35,000, আর এই 7,000 বিয়োগ করলে এখানে 0, আর এখান থেকে 47,000 থেকে যদি 7,000 বিয়োগ করি তাহলে হবে 40,000। তাহলে আমরা এখানে দেখলাম যে দায় ও মালিকানা সত্ত্বে আছে কত? 40,000। এই যে এখানে সম্পদ নগদ টাকার আসবাবপত্র মিলাই যে এখানে 35 আর 5, এই দুইটা মিলাই হচ্ছে 40,000। তাহলে আমরা দেখলাম দোনোটা পক্ষ সমান। ঠিক আছে, আমরা এখানে একটা সমান চিহ্ন দিয়ে দিই। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা করার চেষ্টা করি। জুনের 20 তারিখের লেনদেন দ্বারা একটি চালান প্রস্তুত করো। এখন আমরা জুনের 20 তারিখের লেনদেন দ্বারা আমরা একটা চালান প্রস্তুত করি। এখানে আমরা একটা চালানের ঘর আঁকলাম। জুনের 20 তারিখে দেওয়া আছে রাফিদ অ্যান্ড সন্সের কাছ থেকে ধারে ক্রয় 7,000 টাকা। এটার আমরা একটা চালান করব। আমরা এখানে লিখলাম চালান নং রাফিদ অ্যান্ড সন্স, চালান, তারিখ হচ্ছে জুনের 20, 2021। ক্রেতার নাম সাদাব এন্টারপ্রাইজ। ক্রেতার ঠিকানা থাকলে লিখবো, না থাকলে লিখবো না। এখানে আমরা লিখবো ক্রমিক নং, মালের বিবরণ, দর টাকা, পরিমাণ টাকা, টাকার পরিমাণ। ক্রমিক নং 1, মালের বিবরণ হচ্ছে ক্রয় হিসাব, পণ্য দ্রব্য ক্রয়, দর টাকা নাই, পরিমাণ নাই, মোট টাকা আছে 7,000। আমরা 7,000 লিখে দুইটা ডাবল দাগ দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা এখানে লিখবো, কথায় লিখবো 7,000 টাকা মাত্র। বিক্রয়ের যদি কোনো সত্য থাকে এখানে আমরা লিখবো, যেহেতু এই জায়গায় নাই সেহেতু আমরা এখানে লিখলাম না। বিশেষ দ্রষ্টব্যে লিখবো ভুল ত্রুটি সংশোধনযোগ্য, আর এখানে একটা বিক্রেতার স্বাক্ষর থাকবে। মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের 1 নম্বর অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করলাম। এখন আমরা 2 নম্বর অ্যাসাইনমেন্টটা করার চেষ্টা করি। 2 নম্বর অ্যাসাইনমেন্টে কী দেওয়া আছে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। 2 নম্বর অ্যাসাইনমেন্টটা অধ্যায় 6 সাধারণ জাবেদা থেকে করা হয়েছে। আমরা একটু প্রশ্নগুলো পড়ে নেই। এখানের অ্যাসাইনমেন্টের শিরোনামে আমরা লিখব সাধারণ জাবেদা। সহায়ক তথ্যগুলো একটু পড়ে নেই। শামস ব্রাদার্সের 2020 সালের জানুয়ারি মাসের লেনদেন, কিছু লেনদেন তুলে ধরা হলো। জানুয়ারির 1, নগদ 30,000 টাকা, 40,000 টাকা ব্যাংক জমা ও 15,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলো। জানুয়ারির 5, পণ্য বিক্রয় 20,000 টাকা, যার মধ্যে 40% নগদে। জানুয়ারির 7, ব্যাংক হতে উত্তোলন করা হলো 12,000 টাকা। জানুয়ারির 10, প্রচারণা বাবদ ব্যয় 8,000 টাকা। এবার আমরা নির্দেশকটা একটু দেখি আমাদের কি বলেছে। এখানে ক নম্বরে বলেছে জাবেদার ধারণা ও গুরুত্ব। খ নম্বরে বলেছে বিশেষ জাবেদার শ্রেণী বিভাগ করো। গ নম্বরে প্রকৃত জাবেদার শ্রেণী বিভাগ করো। আর ঘ নম্বরে লেনদেন সমূহের জাবেদাভুক্তকরণ। এবার আমরা ক নম্বর প্রশ্নটা সলভ করি। ক নম্বরে জাবেদার ধারণা ও গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। জাবেদা ব্যবসায়িক লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে প্রথমে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে, যার কারণে জাবেদাকে হিসাবের প্রাথমিক বইও বলা হয়। জাবেদার গুরুত্ব।
প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল ও স্বচ্ছ হওয়া অত্যাবশ্যক। এই হিসাবের ভিত্তিতে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক অবস্থা নিরূপণ করা হয়। হিসাব বিজ্ঞানের মুখ্য এই উদ্দেশ্য অর্জনে জাবেদা কিভাবে সহায়ক ভূমিকা পালন করে তার সংক্ষেপে বর্ণনা করা হলো। 1 নম্বর হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। তোমরা এখান থেকে পড়ে নিও, আমি শুধু পয়েন্টগুলো আলোচনা করছি। লেনদেন লিপিবদ্ধকরণ। 2 নম্বরে লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা। 3 নম্বরে দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত। 4 নম্বরে লেনদেনের ব্যাখ্যা। 5 নম্বরে ভুল ত্রুটি হ্রাস। 6 নম্বর ভবিষ্যৎ সূত্র। 7 নম্বর পাকা বহির সহায়ক। এভাবে আমরা জাবেদার গুরুত্বগুলো এখান থেকে লিখে ফেলব। এখন আমরা একটু খ নম্বর প্রশ্নটা দেখি। খ নম্বর প্রশ্নে বিশেষ জাবেদার শ্রেণী বিভাগ করো। খ নম্বরে বলছে বিশেষ জাবেদার শ্রেণী বিভাগ করো। আমরা বিশেষ জাবেদা 6 প্রকার আমরা জানি। এক হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। বিশেষ জাবেদা ব্যবসায় প্রায় সমস্ত লেনদেনই নিচে উল্লিখিত কোনো একটা বিশেষ জাবেদায় লেখা হয়। 1 নম্বরে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়। বিক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয়। ক্রয় ফেরত জাবেদা বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। বিক্রয় ফেরত জাবেদা বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ প্রাপ্তি জাবেদা যে সকল লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি ঘটে নগদ পণ্য বিক্রয় সহ তা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ প্রদান জাবেদা যে সকল লেনদেন দ্বারা নগদ প্রদান ঘটে অর্থাৎ নগদ পণ্য ক্রয় সহ তা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এখন আমরা গ নম্বর প্রশ্নটা একটু দেখি। গ নম্বর প্রশ্ন প্রকৃত জাবেদার শ্রেণী বিভাগকরণ। প্রকৃত জাবেদার শ্রেণী বিভাগকরণ নিচে উপস্থাপন করা হলো। প্রকৃত জাবেদা সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা একই অর্থবোধক। যে সকল লেনদেন বিশেষ জাবেদা অন্তর্ভুক্ত হয় না সে সকল লেনদেন প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয়। এখানে প্রকৃত জাবেদার 1 নম্বরে হচ্ছে সংশোধনী জাবেদা। সংশোধনী জাবেদাগুলো কি? লেনদেন লিপিবদ্ধকরণে কোনো ভুল ত্রুটি সংঘটিত হলে হাছিরা করে ঠিক করা যায় না। জাবেদা দাখিলার মাধ্যমে উক্ত ভুল ত্রুটি সংশোধন করতে হয়। ভুল ত্রুটি সংশোধনের জন্য যে দাখিলা প্রদান করা হয় তাই সংশোধনী জাবেদা। আমরা এতটুকু লিখব। সমন্বয়ী জাবেদা। সমন্বয় জাবেদা এখানে আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুতের সময় বকেয়া বা অগ্রিম খরচ, প্রাপ্য বা অগ্রিম প্রাপ্ত আয়, অবচয়, অবলোপন, কুরিন সঞ্চিতি ইত্যাদি লেনদেনের প্রাথমিক বইতে অন্তর্ভুক্তির জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তাই সমন্বয় জাবেদা। সমাপনী জাবেদা কোনো নির্দিষ্ট বছরের মুনাফা জাতীয় আয় ও ব্যয় পরবর্তী বছরের হিসাবে কোনো প্রভাব ফেলবে না। তাই আর্থিক বিবরণী প্রস্তুতের সময় মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব সমূহ বন্ধ করতে হয়। হিসাব অধ্যায়ে আমরা জেনেছি আয় ব্যয় হিসাব ক্রেডিট ও ব্যয় হিসাব ডেবিট প্রকাশ করা হয়। মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব বন্ধ করার জন্য আয় হিসাব ডেবিট ও ব্যয় হিসাব ক্রেডিট করতে হয়। তাছাড়া সমাপনী জাবেদার মাধ্যমে উত্তোলন হিসাবও বন্ধ করা হয়। প্রারম্ভিক জাবেদা ব্যবসা প্রতিষ্ঠানে একটি চলমান প্রক্রিয়া। বিগত বছরের হিসাবকালের শেষ দিনে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ পরবর্তী বছরের শুরুতে হিসাব নিয়ে আসার জন্য প্রারম্ভিক দাখিলা প্রদান করা হয়। অন্যান্য জাবেদা বিশেষ জাবেদায় লেনদেন সমূহ এবং প্রকৃত জাবেদায় উল্লিখিত 4 ধরনের লেনদেন ছাড়াও ব্যবসায় কতিপয় লেনদেন সম্পন্ন হয়, যেমন ধারে সম্পত্তি ক্রয় বিক্রয় এবং বাটা প্রাপ্তি প্রদান, পণ্য বিতরণ প্রভৃতি। এসব লেনদেনও প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয়। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করলাম। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা করব। ঘ নম্বরে দেওয়া আছে লেনদেন সমূহের জাবেদাভুক্তকরণ। সহায়ক তথ্য দেওয়া আছে। জানুয়ারির 1 নগদ 30,000 টাকা, 40,000 টাকা ব্যাংক জমা ও 15,000 টাকা পণ্য নিয়ে ব্যবসা শুরু করলো। জানুয়ারির 5 পণ্য বিক্রয় 20,000 টাকা, যার মধ্যে 40% নগদ। জানুয়ারির 7 ব্যাংক হতে উত্তোলন করা হলো 12,000 টাকা। জানুয়ারির 10 প্রচারণা বাবদ ব্যয় 8,000 টাকা। লেনদেন সমূহের জাবেদাভুক্তকরণ করা হলো। শামস ব্রাদার্স সাধারণ জাবেদা। এটা আমরা শিরোনামে লিখে নিব। এরকম করে একটা ছক এঁকে নিব। তারিখ, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ 2020 জানুয়ারির 1। জানুয়ারির 1-এর লেনদেনটা হচ্ছে নগদে 30,000 টাকা,
40,000 টাকা ব্যাংক জমা ও 15,000 টাকা পণ্য নিয়ে ব্যবসা শুরু করলেন, তাহলে আমরা এখানে লিখব নগদান হিসাব ডেবিট 30,000, ব্যাংক হিসাব ডেবিট 40,000, ক্রয় হিসাব ডেবিট 15,000, মূলধন হিসাব ক্রেডিট। আমরা এই তিনটা যোগ করব, 30 আর 40, 4 আর 3 7, 70, আর হচ্ছে 15,000, 85,000। আমরা ক্রেডিট দিকে 85,000 টাকা লিখব, যেহেতু নগদ টাকা ব্যাংক জমা ও পণ্যদ্রব্য মূলধন স্বরূপ কারবার শুরু করলেন। জানুয়ারির 5 পণ্য বিক্রয় 20,000 টাকা, যার মধ্যে 40% নগদে, তাহলে আমরা এখানে লিখব নগদান হিসাব ডেবিট, বিবিধ দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু পণ্য বিক্রয় 20,000 টাকা, যার মধ্যে 40% নগদে, তাহলে 20,000-এর 40% হচ্ছে 8,000, আর থাকে বাকি 12,000। এই 12 আর 8 20,000, ক্রেডিট দিকে 20,000। জানুয়ারির 7 ব্যাংক হতে উত্তোলন করা হলো 12,000 টাকা, তাহলে আমরা এখানে লিখব নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হতে উত্তোলন করা হলো এরকম কথা যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা ব্যবসায়ের জন্য উত্তোলন করা হয়েছে। ব্যবসায়ের জন্য উত্তোলন করা হলে আমরা লিখব নগদান হিসাব, ব্যাংক হিসাব। আর যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে তখন আমরা লিখব উত্তোলন হিসাব আর ব্যাংক হিসাব লিখব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ব্যাখ্যা লিখব, যেহেতু ব্যাংক হতে উত্তোলন করা হলো। ব্যয় জানুয়ারির 10 প্রচারণা বাবদ ব্যয় 8,000 টাকা, তাহলে আমরা এখানে লিখব প্রচারণা হচ্ছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 8,000 ডেবিটে, 8,000 ক্রেডিটে, যেহেতু প্রচারণা বাবদ ব্যয় করা হলো। এই হচ্ছে, এখন আমরা টোটালটা যোগ করে দেখি কত হয়। 85 আর 20 1,05,000, আর হচ্ছে 12 1,17,000, আর এখানে হচ্ছে 8 1,25,000। এই টোটাল হচ্ছে আমাদের 1,25,000 টাকা। মাই ডিয়ার ফ্রেন্ড, এই ছিল আমাদের হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট 1 ও 2। আমরা আশা করি খুব সহজেই হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট 1, 2 বুঝতে পারলাম। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।